প্রিয় দর্শক, স্বাগত এই সময় অনুষ্ঠানের সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সংসদে সম্প্রতি 100 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে। আর সাথে আমরা এটাও জানি যে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে, এবং পত্রপত্রিকা আপনারা হয়তো রিপোর্ট দেখে থাকবেন যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বাড়ছে জমা। তো সেটা নিয়ে বাংলাদেশের যে টাকা বাইরে চলে যাচ্ছে সেটা কথা বলা হচ্ছে। এছাড়া বাংলাদেশের পুরো ব্যাংকিং যে ব্যবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংক, প্রথম জেনারেশনের ব্যাংক থেকে আরম্ভ করে নতুন জেনারেশনের ব্যাংকে নাজুক অবস্থা বিভিন্ন কারণে, দুর্নীতি বা লোন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের কারণে। তো এইসব বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে আছেন দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, সম্মাননীয় ফেলো সিপিডি, এবং আমাদের সাথে আছেন জনাব মোয়াজ্জেম হোসেন, এডিটর দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সংসদে সম্প্রতি শীর্ষ 100 ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা অনেক আগে থেকেই জানি যে কম বেশি ঋণখেলাপি হয়, কিন্তু এই দেখলাম যে সংসদে 100 শীর্ষ ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হলো, এবং পত্রিকায় যে বিশ্লেষণমূলক রিপোর্ট করেছে তারা দেখিয়েছে বেশিরভাগ ঋণখেলাপি বর্তমান সরকার 2 মেয়াদে হয়েছে। বিএনপি সরকারের সময়ও কিছু হয়েছিল, এবং কারা তালিকাটা দিয়েছে। তো আসলে ঋণখেলাপির অবস্থা কি বাংলাদেশে, যেহেতু আপনারা গবেষণা করেন, আপনাদের কাছে আরও তথ্য হয়তো থাকবে যে এই চিত্রটাই নাকি আরও এর বাইরে আরও ঋণখেলাপি আছে? ধন্যবাদ। প্রথমে যেটা আমি বলতে চাই সেটা হলো যে সংসদে যে এই ধরনের একটা উপাত্ত উপস্থাপিত করা হলো, এটা একটা ইতিবাচক দিক, এবং আমার মনে হয় যে এখন নেক্সট স্টেপটা হবে হলো এইটার সম্বন্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন। যে পরিসংখ্যানটা এসেছে, আপনি যেটা বললেন যে 100 শীর্ষ জনের নাম এসেছে, এবং তারপরে 1,11,000 কোটি টাকার মতো, এর মধ্যে 40,000 কোটি টাকা যেটা রাইট অফ করে দেওয়া হয়েছে এর আগে। তো এইটা পুরো চিত্রটা কিন্তু না। আমরা জানি যে অনেক রিশিডিউলিং করা হয়েছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যে প্রায় 7-8 বছরের জন্য 500 কোটি টাকার উপরে কিছু অনেকগুলো ঋণ রিশিডিউলিং করা হয়েছে, বোধহয় 15,000 কোটি টাকা রিশিডিউলিং করা হয়েছে, অন্য আরও রিশিডিউলিং মাঝে মাঝেই করা হচ্ছে। সুতরাং সবটা মিললে চিত্রটা কিন্তু পরবর্তীকালে আরও বাড়বে বলেই একটা ইঙ্গিত দেয়। তো এটা অর্থনীতির জন্য তো এটা খুবই একটা নেতিবাচক একটা প্রভাব রাখে। যেমন এই টাকাটা কিন্তু ব্যাংকগুলোকে প্রভিশনিং করে রাখতে হয়। সুতরাং যখন প্রভিশনিং করে, এটা অর্থনীতিতে এই টাকাটা আসলে এই সঞ্চারিত হলে এটার যে একটা গুণক প্রভাব পড়তে পারতো ইতিবাচক, সেটা পড়ছে না। এটা হলো এক। দ্বিতীয় হলো যে এই টাকাটা যেহেতু প্রভিশনিং করে রাখা হচ্ছে, যেটা লোন দেয়া হচ্ছে সেটার উপরে বাড়তি চাপ হচ্ছে, সুতরাং লোনের ইন্টারেস্ট রেট বাড়তি রাখতে হচ্ছে। শুধু এই সবটা মিলে অর্থনীতিতে এই যে একটা ক্যান্সারের মতো আমরা দেখছি, এবং আমাদের আউটস্ট্যান্ডিং টোটাল লোনের তো 10.5% কাছাকাছি হয়ে গেছে হলো এই আমাদের এই কুঋণ যেটা আমরা বলি। সুতরাং এখানে আমার মনে হয় যে একটা আইনগত দিক আছে। আমাদের ব্যাংক্রাপসি ল বলি বা আমাদের এগুলোর এগেনস্টে যে মর্টগেজ রাখা হচ্ছে, সেগুলো কিন্তু আপনি যদি অকশন করেন কিছুই পাবেন না। তখন ব্যাংকারদেরও আর তখন উপায় থাকে না, তখন তারা কোনোভাবে রিশিডিউলিং করা বা তাদের সাথে কম্প্রোমাইজে আসা, রাইট অফ করা ইত্যাদি করতে হয়। সুতরাং এখানে একটা আইনগত দিক আছে, একটা হলো ওভারসাইটের দিক আছে, সেন্ট্রাল ব্যাংকের ওভারসাইট, পরিচালনা পরিষদের ওভারসাইট। কিন্তু আমরা দেখলাম যে যেখানে নাকি অনেক দিন ফাইট করে পরিচালনা পরিষদ যাতে ইনসাইডার লেন্ডিং ইত্যাদি করতে না পারেন বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করতে না পারেন, তা আমরা সংখ্যাগুলি কমানো হয়েছিল। এখন সেটা আবার 4 জনে নেওয়া হয়েছে, 6 বছরের জায়গায় 9 বছর করা হয়েছে ডিরেক্টরশিপ। সুতরাং এই জায়গাগুলি আবার একটা অন্য ধরনের সিগন্যাল দেয়। সুতরাং এটা ভালো যে নাম প্রকাশিত হচ্ছে, কিন্তু পরবর্তী স্টেপগুলোও যদি এটার সাথে নেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা, যে আমরা দেখছি যে ব্যাংকিং খাতে এক ধরনের অন্তত কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে একটা ডিসিপ্লিনের অভাব আছে, এটাকে অ্যাড্রেস করা যাবে। কারণ এটা তো অর্থনীতির এত একটা গুরুত্বপূর্ণ খাত, এবং অর্থনীতিতে আমাদের দেশে যেহেতু ক্যাপিটাল মার্কেট অতটা ডেভেলপ করে, শুধু ব্যাংকিং খাতের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে এটার যে আইনগত দিক আছে, এটার যে দেখভাল করার জন্য যে পর্যবেক্ষণের যে দিকগুলো আছে, এবং এটার মধ্যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপে বিভিন্ন ঋণ দেয়া হয়ে থাকে। এর আগে আমরা তো সোনালী ব্যাংকে 4,000 কোটি টাকার আমরা সেই ঘটনাও জানি। তো এইগুলো সবটা মিলে
আমার মনে হয় যে এই পরবর্তী পদক্ষেপ যদি নেওয়া হয় এবং পার্লামেন্টের যে আমাদের যে কমিটি আছে, আমাদের স্ট্যান্ডিং কমিটি, তারা যদি আরও একটু ভালোভাবে এগুলো দেখেন, তাহলে এটা অর্থনীতির জন্য ইতিবাচক হবে। ইতিবাচক হবে। আপনি বেশ সুন্দর করে বেশ কতগুলো প্রসঙ্গ এনেছেন। এই প্রসঙ্গে আরেকটু ডিটেলস আপনার কাছে জানতে চাইবে, বিশেষ করে ওভারসাইটের বিষয় এবং রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়। জনাব মোয়াজ্জেম হোসেন, আপনি যেটা ডক্টর মোস্তাফিজুর রহমান যেটা বলছিলেন, যেটা ক্যান্সারের মতো একটা অবস্থা হয়ে গিয়েছে। আমরা ব্যাংকিং সেক্টরের লোনের ক্ষেত্রে যেটা দেখি, যেমন মর্টগেজের কথা বলছিলেন, যে মর্টগেজ দেখা যাবে যে যেটা মর্টগেজ দিয়েছে খুঁজলে দেখা যাবে সেখানে কিছুই নাই। আবার যে ইন্ডাস্ট্রির জন্য লোন নিয়েছে সেখানে সেটা হয়তো রুগ্ন অবস্থায় আছে। এই অবস্থা কেন হয়, আপনার অভিজ্ঞতা কি বলে? অ্যাকচুয়ালি যেটা বলছেন, মানে ব্যাংকের কোলাটারালগুলি আপনি যথার্থভাবে কোলাটারাইজেশন প্রসেসটাও যথার্থভাবে ফলো করা হয় না। এখানে ওভারসাইট ডাইরেক্ট বোর্ড অফ ডাইরেক্টরস লেভেলে আছে, সেন্ট্রাল ব্যাংকে তো আছেই, আমার মনে হয় ফিল্ড লেভেলের কর্মকর্তা তো ওভারসাইট আছে। অনেক ডকুমেন্ট আছে আপনার ঘুষ আনছে, ঘুষ কিন্তু আপনার পেমেন্ট ছাড়া নেওয়ার কথা না, অ্যাজ ঘুষ রিলিজ করে দিয়েছে। এগুলি তদারকি, সার্বিকভাবে ব্যাংকিং ব্যবস্থাপনার তদারকির দিকটা খুব ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় আমিও ওয়েলকাম করি পার্লামেন্টের স্টেটমেন্টটা। এই ধরনের স্টেটমেন্ট পাবলিক ডিসক্লোজার যত হবে তত ভালো। আমরা এর আগে একবার সাইফুর রহমান ডিসক্লোজারে দেখেছিলাম, এখন এক ডিসক্লোজারে এসছে। এবং এটার বাইরে কিন্তু এটা কিছু সার্বিক চিত্র না। এর বাইরে মস্ত লার্জ লোন রিস্ট্রাকচারিং যেগুলি হয়েছে, এগুলি আমার মনে হচ্ছে রিশিডিউল না, এগুলি রিস্ট্রাকচারিং, এগুলি ওভার প্রায় 5 বছর 10 বছর রিস্ট্রাকচারিং হয়েছে আপনার। সেই রিস্ট্রাকচার লোনগুলি আবার শোনা যাচ্ছে ওগুলি আবার রিশিডিউল হচ্ছে, এবং ইট ইজ ভেরি আনফেয়ার, এবং এটা ব্যাংকিং প্রিন্সিপাল কোনোভাবে এটা মানে না। আর এই বিষয়ে অ্যাকচুয়ালি যেটা আপনি কোলাটারাল বললেন, ব্যাংকের তদারকির কথা বললেন, সেখানে তো আমাদের ঘাটতি রয়েছে, ঘাটতি বিভিন্ন লেভেলে। এবং এইগুলি ডেলিনকুয়েন্ট কালচারটা, ব্যাংকের এই ডেলিনকুয়েন্সি কালচারটা যদি এইভাবে ক্যান্সার মস্তিষ্কে যদি আরও ব্যাপকভাবে বিকশিত হয়, তাহলে কিন্তু আমরা ঋণ নিয়ে আপনার মানে ঋণ আদায় করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। অনেকগুলি ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের সার্বিক যে ফাইন্যান্সিয়াল এখন যে লোন কোর্টগুলি আছে, আমি দেখি যে অনেকগুলি ক্ষেত্রে লোন কেস করা হয়, কিন্তু এগুলো হাইকোর্টে যেয়ে আবার সেগুলি বন্ধ হয়ে যায়, সেটা আবার দীর্ঘ প্রোক্রাস্টিনেশন অনেক দিন পাবে চলতে থাকে। আমার মনে হয় ফোরক্লোজার যেটা বলেন, সেটা আমাদের এখানে আইনগত অনেকগুলি দুর্বলতা আছে। এটা প্রায়োগিক দিক থেকে যদি চিন্তা করেন, আমাদের এই সাইটগুলি আরও বেশি স্ট্রেংথেন করতে হবে। তবে ব্যাংকের এই সিচুয়েশনটা সার্বিকভাবে এটা তো বলার অপেক্ষা রাখে না, বিরূপ প্রভাব রাখছে। ব্যাংকের আপনার স্প্রেডটা হয়তো আরও কমতে, হয়তো কেন নিশ্চয়ই আরও কমতে পারত যে স্প্রেডটা আছে। তো এই সিচুয়েশন থেকে আমার মনে হয় কোনো ব্যাংক একক প্রচেষ্টা এটা পারবে না। ব্যাংকের সার্বিক আমার একটা ডিমান্ড করা হয়েছিল ব্যাংকিং কমিশন করার জন্য। আমার মনে হয় সিপিডিও বলেছেন ব্যাংকিং কমিশনের কথা। ব্যাংকিং কমিশনটা এটা কি আমার ব্যক্তিগত ধারণা, এটা মানে এটা পার্মানেন্ট স্ট্যান্ডিং কমিশনের মতো থাকলে ভালো হয়, যাতে আপনার অসুবিধা হতো। আমরা ব্যাংকিং কমিশনের আগে হয়েছে, ওহিদুদ্দিন মামুন সাহেবের একটা চেয়ারম্যান ছিলেন, আমরা জানি রিপোর্ট হয়েছে, এবং অনেকগুলি জায়গায় ব্যাংকের হয়েছে, পরিবর্তন হয়েছিল, কিন্তু পরিবর্তনের ধারাটা বোধহয় আমরা ধরে রাখতে পারি নাই। আপনি প্রথমে যে কথা বললেন, আমি ডিফল্ট লোনগুলি দেখলাম, এগুলির অনেকগুলি চিত্র আপনাকে দেখতে হবে। একটা এজিং, কতকাল যাবত হচ্ছে, কোন সময় হচ্ছে এজিং, কোন খাতে হচ্ছে। আরেকটা চিত্র আমি দেখলাম আঞ্চলিক চিত্রটা, যেটা আগে আমরা সবাই ভয় করছি। চট্টগ্রামের পরিস্থিতিটা কিন্তু আরও বড়, যে 3-4টা আমি দেখলাম নাম, এগুলি কিন্তু সব চট্টগ্রাম বেশ রিজনাল। এবং এগুলি দেখলে মনে হচ্ছে আপনার সার্বিকভাবে এই সমস্যাগুলি সবাই আমরা জানি, কিন্তু সমস্যাগুলি এখন ইস্যু ইজ টু ফিক্স দ্য প্রবলেম। যেটা মশাই বললাম, এই ফিক্সিং দ্য প্রবলেম ইজ দ্য টেস্ট অফ দ্য পুডিং লাইস ইন ইটস ইটিং। আপনি যতই ডিসক্লোজ করেন না কেন, যদি অ্যাকশন না যান, এই চিত্র যদি চলতে থাকে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতির চাকাগুলি সচল রাখাও ডিফিকাল্ট হয়ে যাবে। যে খুব সুন্দরভাবে বলেছেন আপনি, যেটা বলছিলেন যে ওভারসাইট করার ব্যবস্থা। ওভারসাইট আসলে কে করবে? আমরা যতদূর জানি যে বাংলাদেশ ব্যাংক একটা অথরিটি আছে, অর্থ মন্ত্রণালয় আছে। তো বাংলাদেশ ব্যাংক যিনি ওভারসাইট যে করার কথা, অনেক সময় তো যেমন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একটা অনুষ্ঠানে বলেছেন যে সেখানেও দুর্নীতির অভিযোগ আছে। তো যারা ওভারসাইট করবেন তারা কি ঠিকভাবে করছেন, বা সেখানে যে তারাও কি এর সাথে জড়িত কিনা, বা আসলে আপনাদের স্টাডি কি বলে? না, এখানে তো বেশ কয়েকটি দিক আছে। একটা দিক হলো যে বিভিন্ন প্রভাব যখন খাটানো হয়, তখন ঋণ বিতরণের সময়ও প্রভাবটা খাটানো হয়,
এবং যখন নাকি কেউ এটা ওভারসাইট করতে যে ওখানে ইন্সপেকশন ইত্যাদি করেন এবং একটা রিপোর্ট দেন, তখন সেই রিপোর্টের কার্যকারিতার উপরেও তখন ওই প্রভাবটা খাটানো হয়। সুতরাং সামগ্রিকভাবে একটা গুড গভর্নেন্সের একটা বিষয় কিন্তু থেকে যায় যে আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেব এবং সেখানে কোনো হস্তক্ষেপ করব না। একটা বড় দায়িত্ব তো চলে আসে বোর্ডের উপরে, এবং বোর্ডেরই দায়িত্ব হলো যে নিচে যে লেভেলে এগুলো কংক্রিট স্টেপসগুলো নেওয়া হয়, যাদেরকে দেওয়া হবে সেখানে কোল্যাটারাল ঠিক আছে কিনা, যেই মোয়াজ্জেম ভাই যেটা বললেন যে যেই সেক্টরে জন্য লোন নেওয়ার কথা সেই সেক্টরেই সেটা ব্যবহার করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো তো একটা ব্যাংকের স্তরে আছে। আরেকটা হলো যে এটা আমাদের কিন্তু ব্যাংকিং ডিভিশন আছে, হ্যাঁ, তারপরে সেন্ট্রাল ব্যাংক আছে। তো সেই জায়গাগুলোতে ওভারসাইটের যে ফাংশনগুলো আছে, আমি যতটুকু জানি যে তারা কিন্তু অনেক সময় চেষ্টা করেন, কিন্তু তারা বলতে কি বাংলাদেশ ব্যাংক না বাংলাদেশ ব্যাংক না, বাংলাদেশ ব্যাংক পত্রপত্রিকা দেখলাম, আপনি একটু যদি পরিষ্কার করেন যে ব্যাংক ডিভিশন বাংলাদেশ ব্যাংক, বরং অনেক দু একটা লেখায় দেখলাম যে ব্যাংক ডিভিশন এরাও অনেক সময় ইনফ্লুয়েন্স করে রাজনৈতিক। এটা আসলে সত্য কিনা জানি না। এখন এটা হলো যে এটা কিন্তু দেখেন আমাদের দেশে একটা অভিজ্ঞতার ভিত্তি থেকে আমরা কিন্তু এই ব্যাংকিং ডিভিশন এবং এটাকে কিন্তু এক সময় কিন্তু এটা বাতিল করা হয়েছিল, ব্যাংকিং ডিভিশনটা, যে অনেক সময় যাতে সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি যাতে ব্যাংকিং সেক্টরের উপরে নজরদারি খবরদারি করতে পারে। আবার এটাকে এটা রিভাইভ করা হয়েছে। তো সেটাও কতটুকু যৌক্তিক ছিল সেটাও আমার মনে হয় যে এটা প্রশ্ন করা যেতে পারে। অনেক সময় এগুলো যেহেতু অর্থ মন্ত্রণালয়ের একটা আন্ডারে থাকেন, তো তখন কিন্তু এবং অর্থ মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে সরকার এবং রাজনৈতিক প্রভাব ইত্যাদি সেখানে বেশি হওয়ার সম্ভাবনা, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু এটাকে একসময় কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছিল। এবং সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স এটা কিন্তু একটা এই আর্থিক খাতের যাতে স্বাধীনভাবে এবং ভালোভাবে চলতে পারে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গাটাতেও আমরা দেখি যে অনেক সময় সেটা এনফোর্স করতে পারেন না। অনেক সময় বাংলাদেশ ব্যাংক থেকে যখন নাকি তারা ইন্সপেকশন রিপোর্ট ইত্যাদি দেন, এটুকু আমরা জানি যে অনেক সময় রিপোর্টের কার্যকারিতা শেষ পর্যন্ত করা যায় না। এখানে আপনি এসিসির কথা বলছিলেন, কিন্তু এসিসিও কিন্তু এখন বেশ কিছু স্টেপস কিন্তু নেওয়া শুরু করেছিলেন যে এগুলো যাতে একটা যদি দৃশ্যমান একটা শাস্তি যদি দেওয়া যায় তাহলে অন্যরাও কিন্তু অনুৎসাহিত হন। এটা হলো একটা দিক। আরেকটা আইনগত যে দিকটা আছে সেটা হলো যে ব্যাংক্রাপসি ল যেটা আছে, এখানেও কিন্তু ওই যে উনি সাইফুর রহমান সাহেবের কথা উল্লেখ করলেন, মনে পড়ে যে উনি একসময় বলেছিলেন যে আমরা রুগ্ন শিল্প দেখি কিন্তু রুগ্ন শিল্পপতি তো দেখি না কখনো। তো এখন ওই যে ব্যাংক্রাপসি ল যেটা, সেটারও বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আছে, যেটার কারণেও যারা নাকি ডিফল্টার হচ্ছেন এবং শেষে মর্টগেজ ইত্যাদিতে কোনো কিছু হদিস পাওয়া যাচ্ছে না, কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, এই আইনগুলোও শক্তিশালী করা দরকার। আর মজেম ভাই যেটা বললেন যে হ্যাঁ আমরা গত ৩-৪ বছর ধরে ধারাবাহিকভাবে, আপনি যদি আমাদের ওই যে অর্থনীতি স্বাধীন পর্যালোচনা রিপোর্টগুলো দেখেন, আমার একটা সেন্টেন্স আমাদের প্রত্যেকটাতে গত ৩ বছর ধরে আছে যে একটা শক্তিশালী ব্যাংকিং সেক্টর কমিশন করার জন্য। মজেম ভাই অবশ্য বলছেন পার্মানেন্ট একটা কিছু, আমরা যেটা বলেছিলাম যে পার্মানেন্ট যদি না করাও যায় কিন্তু একটা করে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম কমিশনের মতো যে আমি 3 মাসের জন্য করলাম, একটা ম্যান্ডেট দিলাম, কংক্রিট কিছু আইনগত সুশাসন, শৃঙ্খলা আনয়ন, এগুলো শাস্তি বিধান, এগুলো নিয়ে তারা যদি একটা সুপারিশ দেন এবং যদি রাজনৈতিক ওই সদিচ্ছাটা থাকে যে এটা এনফোর্স করার, তাহলে আমরা মনে করেছি যে এখন যে দুর্বলতাগুলি ক্রমান্বয়ে প্রকাশিত হচ্ছে এবং ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে সেগুলোকে হয়তো অ্যাড্রেস করা যাবে। আপনি যদি একটু বলেন যে সেটা হলো যেমন আপনি তো ফাইন্যান্সিয়াল পত্রিকা এডিটর এবং ব্যাংকের সাথেও আপনি জড়িত আছেন যতদূর জানি, কোনো একটা ব্যাংকের ডিরেক্টর, ঠিক? জি, আমি একটা ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তো সেক্ষেত্রে আপনি ভিতরের খবর আরও জানেন। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ আমাদের যেমন বাংলাদেশে আমাদের বাংলাদেশ ছোটো একটা দেশ, এখানে অনেক টেলিভিশন, সেটা আমরা অনেকে মনে করি যে এটা আমাদের ছোটো একটা দেশের জন্য এত টেলিভিশন দরকার নেই। কিন্তু বাংলাদেশে এই যে এত ব্যাংক, এর বেশি ব্যাংক হওয়ার ফলে কি এই কোনো রাজনৈতিক হস্তক্ষেপটা বাড়ছে কিনা, বা রাজনৈতিক বিবেচনায় এই ব্যাংক লাইসেন্স দেওয়া বা রাজনৈতিক বিবেচনায় লোন দেওয়া, এটার কি কোনো প্রভাব আছে কিনা এই যে ঋণ খেলাপি হওয়ার ক্ষেত্রে? আমি একটা জিনিস প্রথমে করতে চাই, আমি পার্মানেন্ট এই জন্য বলছিলাম, আমি বিদেশে কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি না, ওটা আমি এক্সপ্লেন করা দরকার। কারণ ফাইন্যান্সিয়াল এফসিএ, এফএসএ এটা কিন্তু আজকাল
বিভিন্ন দেশে হয়েছে, জাপানে আছে, ইউকেতে আছে। ওখানে সেন্ট্রাল ব্যাংকের কাজটা হচ্ছে মনিটারি পলিসি এবং অপারেশন সাইডটা, কিন্তু সার্বিকভাবে একটা ওভারসাইডের রোলটা কিন্তু ওই অথরিটির কাছে আছে। ওই জন্য আমি কথাটা বলেছিলাম, এটা রিপ্লিকেবল এখানে পসিবল কিনা সেটা অন্য ইস্যু, কিন্তু আমার মনে হয় এই ধরনের একটা ওভারসাইড রয়েছে। আর আমরা অ্যান্টি কারাপশন কমিশনের এই ইস্যুগুলি প্রাসঙ্গিক। অ্যান্টি কারাপশন কমিশন কথা এসছে, এটা ভালো। অ্যান্টি কারাপশন কমিশন কিন্তু পোস্ট ফ্যাক্টর, আপনি ঘটনা হওয়ার পরে সেটা করতে পারে, কিন্তু আমাকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাকে প্রথমেই প্রিভেনশনের পথটা নিতে হবে, কারণ প্রিভেন্টিভ স্টেজটা সেখানে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এখন বর্তমান অবস্থায় ইনভলভ, আমার মনে হয় ব্যাংকিং ডিভিশন ইনভলভ, ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরস ইনভলভ, এবং সর্বোপরি ব্যাংকের ফিল্ড লেভেল অফিসিয়ালরা ইনভলভের ভিতরে। সেটা সার্বিকভাবে এটা মানে প্রয়াসটা যদি আপনি এই সেক্টরগুলি ইমপ্রুভ করতে হয়, সার্বিকভাবে এটা সিনার্জি করতে হবে যাতে সবাই প্রোয়েক্টিভ হতে পারে। কিন্তু বর্তমানে সিচুয়েশন অ্যাবসেন্ট ভেরি মাচ, এটা আমি বলতেই হবে আপনাকে। আপনি যে কথা বলছেন, আমাকে জিজ্ঞেস করেছিলেন ব্যাংকগুলি, দেখেন এখানে একটা ইস্যু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সের কথা। আমি এক এসেছি, বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রথম দিকে আরও ব্যাংক খোলার পক্ষপাতে ছিলেন না, এটা মিডিয়াতে এসছেও আপনার অ্যাকচুয়ালি, পরবর্তীতে এটা যে কোনো কারণে হয়তো হয়েছে। এখন বাংলাদেশি ইকোনমিতে কতগুলি অর্থ মানে এই ব্যাংক আপনি অ্যাবজর্ব করতে পারেন। এখন অর্থমন্ত্রী নিজেই স্বয়ং বলছেন আমরা মুদি দোকান করে ফেলছি ব্যাংকগুলিকে, আমার মনে হয় সাম্প্রতিককালেই বলেছেন উনি অ্যাকচুয়ালি। খোদ ভারতবর্ষের সাইজ দেখেন কটা ব্যাংক আছে আর কি অ্যাকচুয়ালি। স্পেশালিস্ট ব্যাংক থাকা সম্ভবপর, কিন্তু আমরা জেনারেল লাইনে ব্যাংক, আর বাংলাদেশি ইকোনমি এতগুলি ব্যাংক অ্যাবজর্ব করতে পারবে না সেটা বস্তাইজ ভেড়া বলতে পারবেন। তো আমার মনে হয় একটা জিনিস হচ্ছে, ব্যাংকগুলির ভিতরে একটা আনফেয়ার কম্পিটিশন হচ্ছে, ক্লায়েন্ট ভাগাভাগি করার একজনের, এবং ডিস্ট্রেস অ্যাসেটটা আরেক ব্যাংক কিনে নিচ্ছে, আরেক ব্যাংক কিনে নিচ্ছে। এগুলি কিন্তু আপনার দিজ আর ভেরি ব্যাড সিমটমস অ্যাকচুয়ালি। একটা ডিফল্ট লোন আরেক জায়গায়, এই অ্যাসেটটা আরেক ব্যাংকে নিয়ে নিচ্ছে, কারণ ওরও ফান্ড দরকার এবং তার ক্লায়েন্ট দরকার, দরকার। কারণ একটা আনফেয়ার কম্পিটিশন এর ভিতরে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু সার্বিকভাবে ব্যাংকের ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলছে। এবং রাজনৈতিক ইনফ্লুয়েন্স কতটুকু কাজ করে সেটা কিন্তু ডেফিনেটলি আমার পক্ষে বলা সম্ভব না। তবে ইনসাইডার ল্যান্ডিং যে হচ্ছে না, এটা কিন্তু কেউ এরা অস্বীকার করার দোষ নেই, কোনো কোনো ব্যাংকে হয়েছে। এটা মাত্রা ভেরি করতে পারে, এটা ডিগ্রি ভেরি করতে পারে, কিন্তু ইনসাইডার ল্যান্ডিং মানে কি, আপনার পরিচিত লোককে, এখন ব্যাংক থেকে টাকা ধার করা তো অপরাধ না, কিন্তু যাকে টাকা দিচ্ছেন সে টাকাটা রিপে করতে পারবে কিনা, টাকা ডিজার্ভ করে কিনা, তার এন্টারপ্রেনিউরিয়াল অ্যাবিলিটি আছে কিনা। দেখেন ব্যাংকের লোনের আরেকটা বড় প্রবলেম হচ্ছে, যে পরিমাণ লোন নেওয়া হচ্ছে এন্ড ইউজ অফ ফান্ড, আমাদের ফান্ডটাকে রিয়েলি অতটুকু পর্যন্ত ফান্ড দরকার না, ফান্ডটা আপনি কী করেছেন, ফান্ড সিফনিং অফের কথা বলছেন, আপনার বোধহয় প্রথমেই বলেছেন, আলোচনা একটা দিকে আসবেন। এদের অনেকগুলি ফ্যাক্টর এর ভিতরে ইনভলভ, আমরা একটার থেকে আরেকটা আইসোলেট কোনোভাবে করতে পারবো না, এটা হোলিস্টিক অ্যাপ্রোচ হওয়া দরকার। আমার মনে হয় এই ব্যাপারে মোস্তাহিদ ভাই অত্যন্ত গবেষক, আমি স্বীকার করবেন, এটা ইস্যুগুলিকে সেগ্রিগেটেড হইতে দেখা সম্ভবপর, কিন্তু আলটিমেটলি ইন্টিগ্রেট করে আপনাকে দেখতে হবে। ডক্টর মুস্তাফিজুর রহমান, যেটা ব্যাংকিং নিয়ে কথা বলছিলাম, যে আমাদের এই ইকোনমিতে, ছোট ইকোনমিতে এত ব্যাংক, সেটা কোনো এই যে বিশেষ করে লোন দেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেছে কিনা বা নেতিবাচক প্রভাব পড়েছে কিনা, সেটা একটু আমি আলোচনা করছিলাম। দেখুন, প্রথমে যখন নাকি কয়েক বছর আগে লাইসেন্সগুলো দেওয়া হচ্ছিল, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে, যেটা মজম রিকল করলেন, যে বলা হচ্ছিল যে এখন আরও বেশি ব্যাংকের, আমাদের যে বাজার, মুদ্রা বাজার, এটাতে আর বেশি ব্যাংকের দরকার নেই। এবং তখন কিন্তু একটা গবেষণার ভিত্তিতেই তারা বাজার পর্যবেক্ষণ করে তারপর বলেছিলেন। তারপর আমরা দেখেছি যে লাইসেন্স দেওয়া হয়েছে, এবং কী উপায়ে লাইসেন্স দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, সেটা কোনো একটা প্রতিযোগিতা মূলকভাবে দেওয়া হয়েছে কিনা, এগুলো নিয়ে তো আমরা জানি বিভিন্ন লেখালেখি হয়েছে। এবং তার ফলে যেটা হয়েছে, যেটা একটা যে অসুস্থ একটা প্রতিযোগিতার মধ্যে আমরা যাচ্ছি। এবং যদি এটা একটা কম্পিটিটিভ মার্কেট যদি হতো, তাহলে কিন্তু যদি এটা কম্পিটিশনের মধ্য দিয়ে আসতো এবং তারপরে কম্পিটিশনের মধ্যে যারা পারলো না, তারা হয়তো তাদের যে কার্যকলাপ সেটা গুটিয়ে আনতে হতো, বা ওই যে স্পেশালাইজড ব্যাংকিংয়ের দিকে তাদেরকে যেতে হতো, কিন্তু সেই ধরনেরও কিন্তু আমরা কোনো ইঙ্গিত দেখি না। তো সেটা সাধারণভাবে যেটা বোঝা যায় যে এবং আমাদের দেশে তো সিঙ্গেল না, এগুলো হলো ব্রাঞ্চ ব্যাংকিং, সুতরাং সেখানে এতগুলো ব্যাংক এবং সেখানে ব্রাঞ্চের যে প্রতিযোগিতা, সেটা ধারণ ক্ষমতা, আমার মনে হয় যে সেখানে অনেক রেশনালাইজেশনের একটা সুযোগ ছিল। আর আরেকটা যেটা, সেটা হলো যে এগুলো যখন নাকি ডিফল্ট হয় এবং আমি এটা দিলাম না,
তখন কিন্তু এই টাকাগুলো অর্থনীতিতে তো আসছে না, কিন্তু এগুলো তখন যারা নাকি এগুলো করেন তারা দেশে যেহেতু এটা একটা অনিশ্চয়তার মধ্যে তারা থাকেন, তখন কিন্তু দেশের থেকে বাইরেও এই টাকাটার একটা অংশ কিন্তু চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। সুতরাং সব দিক থেকেই আমার মনে হয় যে এটা অর্থনৈতিক সামষ্টিক ব্যবস্থাপনার জন্য এটা কোনো একটা ভালো কিছু না। সেটা যেটা বলছিলেন আপনি, যেমন টাকাটা যে পাচারের যে প্রসঙ্গটা, আমরা দেখি যে পত্রপত্রিকায় রিপোর্ট আসছে সুইস ব্যাংকের কথা বারবার আসে। আমি জানি না কেন সুইস ব্যাংকের কথা বারবার বলা হয়, ওখানে কি লাভ আছে আমরা ঠিক জানি না, আপনি যদি পরিষ্কার করে বলতে পারেন। এই যে টাকাটা যাচ্ছে, পাচার হচ্ছে, বিভিন্ন গবেষণা তথ্য সংবাদপত্রে আসছে, আবার মাননীয় অর্থমন্ত্রী সংসদে সেটা অস্বীকার করছেন, আর রাজনৈতিক নেতারা অস্বীকার করছেন। টাকা পাচার হচ্ছে, এটা তো সত্য, পত্রপত্রিকা আসছে, আপনাদের গবেষণা তো দেখা যাচ্ছে। তো এই যে পাচারকারী যারা, তাদেরকে কি আমরা চিনি না? না, এটা আমরা যেসব গ্লোবাল যেসব স্টাডি থেকে এখন আসে, সুইস ব্যাংকের যেটা, এটা 5,000-6,000 কোটি টাকা, $1 বিলিয়ন কম, কিন্তু যেসব ফিগার আসছে বাংলাদেশে গত কয়েক বছরে গড়ে প্রায় $7-8 বিলিয়ন মতো বের হয়ে যাচ্ছে, এরকম ফিগার গ্লোবাল ইন্টিগ্রিটি রিপোর্টে আসছে। এবং এটা একটা যেটা সুইস ব্যাংকে যায় সেটা হচ্ছে আগে যেটা ছিল যে ওইটার কোনো ইনফরমেশন পাওয়া যাবে না এবং সেই জন্য একটা সিক্রেসি মেনটেন করা হতো। এখন কিন্তু লজও অনেক চেঞ্জ হয়েছে। আপনার খেয়াল আছে যে 3-4 বছর আগে যখন প্রথম এই যে অঙ্ক একটা আসলো, আমাদের 2,000-2,500 কোটি টাকা ছিল তখন যখন এটা আসলো, তখন কিন্তু আমরা একই সময় দেখলাম যে ভারত এমন সব স্টেপ নিয়েছে, মানে রাষ্ট্রিকভাবে তাদেরকে অ্যাপ্রোচ করেছে, নাম চেয়েছে, এবং তারপরে আপনি দেখেন যে ভারতে কিভাবে এই সুইস ব্যাংকের এই জমাটা ক্রমান্বয়ে কিভাবে কমেছে। সুতরাং এইটা বলা যে আমাদের সুইজারল্যান্ডের সাথে বিভিন্ন ধরনের লেনদেন বেড়েছে এবং সেই কারণে সুইস ব্যাংকে, তো ভারতের সাথে তো সুইজারল্যান্ডের লেনদেন আরও অনেক বেশি, কিন্তু তাদের ওখানে সুইস ব্যাংকে এটা কমলো কেন, এই প্রশ্ন তো আসে। তো আরেকটা যেটা সেটা হলো যে আমাদের যেসব উপাত্ত আছে এগুলো তো বের করা তো খুব কঠিন। একটা যেটা সেটা তো হলো যে অনেক সময় হুন্ডির মাধ্যমে এগুলো লেনদেন হয় এবং সেটা ক্যাপচার করা খুব মুশকিল। একটা যেটা ক্যাপচার করা হয় সেটা হলো যে আপনার ট্রেড মিসভয়েসিং, ইম্পোর্টের সময় আন্ডার ইনভয়েসিং, এক্সপোর্টের সময় ইম্পোর্টের সময় ওভার ইনভয়েসিং, এক্সপোর্টের সময় আন্ডার ইনভয়েসিং ইত্যাদির মাধ্যমে বিভিন্নভাবে এটা করা হয়। এবং বাংলাদেশের যে উপাত্ত যেটা দেখা যায় সেটাতে শতকরা 80% কিন্তু ট্রেড মিসপ্রাইসিংয়ের মাধ্যমে। তো এখন আমাদের ট্রান্সফার প্রাইসিং সেল একটা করেছে সরকার, উইচ ইজ এ ভেরি গুড স্টেপ। এদেরকে আরও শক্তিশালী করা, ফরেন্সিক ইনভেস্টিগেশনের সক্ষমতা বাড়ানো, গ্লোবাল যে ডাটা সেটগুলো আছে সেগুলোতে তাদের অ্যাক্সেস দেওয়া, এগুলোতে আমরা যদি আরও ইনভেস্ট করতে পারতাম তাহলে এটা ডিসকারেজডও হতো, আর ওই টাকাটা ফিরিয়ে আনার ক্ষেত্রেও আমরা স্টেপস নিতে পারতাম। কিন্তু এটা একটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু আমাদের যে সব ফিগার আসছে এখন এটা তো একটা ভয়াবহ চিত্র। আমাদের এফডিআই যা আসে এবং ওডিএ যা আসে তার ডাবল যদি আমার প্রতি বছর যদি চলে যায়, তাহলে তো এটার থেকে এই টাকাটা দেশে ইনভেস্টেড হলেও কর্মসংস্থান হতো, অর্থনীতিতে অবদান রাখতো। কিন্তু আপনার কি মনে হয় আপনাদের গবেষণা থেকে যে এটাকে আসলে সরকার বা যারা ওভারসাইট করার কথা, তাদের কি একদম অগোচরে এগুলো হচ্ছে বলে মনে হয়? না, এখানে কিছুটা আমি বলবো যে এখন যে টেকনোলজির যে সুবিধাটা আসছে, এখন আপনি যদি ইম্পোর্ট স্টেজে যে টাকাটা এলসি খোলা হচ্ছে, যে টাকা যে পরিমাণ জিনিস আসছে সেটার মূল্য প্রকৃত অর্থে কত, এবং সেন্ট্রাল ব্যাংকের সাথে তাদের যদি এখন ডাটাবেসগুলোকে যদি সমন্বয় করা যায়, ট্রান্সফার প্রাইসিং সেলকে যদি শক্তিশালী করা যায়, তাহলে এটা একটা টেকনিক্যাল সাইড আছে। আরেকটা সাইড তো হলো যে অনেকে যারা এই ধরনের হয়তো দুর্নীতি করে টাকা নিয়েছেন, হয়তো ডিফল্ট করেছেন, তাদেরকে কোনো সময় আর যাতে যদি সম্পত্তি ক্রোক ইত্যাদির প্রশ্ন আসে তাহলে কিছু তাদের পাওয়া যাবে না, এগুলো যদি নিশ্চিত করতে হয় তাহলে তো ওইটাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। তো এই জায়গাগুলোতে তো অবশ্যই সাধারণ যে গভর্নেন্স, রাজনৈতিক একটা যে বিভিন্ন যে সিদ্ধান্ত সেটার এনফোর্সমেন্ট, এগুলোর দিকে নজর দিলে এটা একটা টেকনিক্যাল সাইড আছে, আরেকটা হলো যে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাপনা সেটার একটা সাইড আছে, আরেকটা হলো আইনগত দিক। তিন জায়গাতেই শক্তিশালী করতে হবে। মাঝে মাঝে আপনি যেমন বলছিলেন যে লোন যখন স্যাংশন করা হয়, যাকে স্যাংশন করা হচ্ছে সেই লোনটা তিনি যোগ্য কিনা, বা তিনি সেই লোনটা নিয়ে ব্যবহার করতে পারবেন কিনা, বা তাকে কতটা টাকা একবারে দেওয়া হবে, এগুলো হয়তো দেখা হচ্ছে না, যার জন্য টাকা হয়তো অন্য জায়গায় চলে যেতে পারে। তো এইটা কিন্তু বন্ধ করার কি কোনো উপায় নাই? এটা হচ্ছে না, এই জিনিস দেখেন
প্রত্যেকটা লোন সেকশন হওয়ার আগে কতগুলি স্কোর আসে এবং স্কোরগুলি কারণে ব্যাংকের অফিসিয়ালরাই কর্মকর্তারা বোর্ড অনেক সময় প্রশ্ন করতে পারেন, বোর্ড আবার ইগনোর করতে পারেন, বোর্ডের ইন্টারনেশন থাকতে পারে এবং একটা স্কোরিং হয়, ক্রেডিট রেটিং বলা হয় অ্যাকচুয়ালি, এটা ব্যাংকরাই করেন অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আমার মনে হয় প্রায়োগিক দিকগুলি দুর্বল, যেই জন্য আমরা যে নর্মালি ধরা হয় 75 আপ হলে তাকে দেওয়া যায় অ্যাকচুয়ালি, যিনি হয়তো 60 পাওয়ার যোগ্য না তাকে 75 দিয়ে রাখছেন। যখন জিজ্ঞেস করা আপনি কীভাবে করা হচ্ছেন, যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই, এখন বোর্ডের কম্পিটেন্স কতটুকু এগুলিতে ঢোকার জন্য, আমি অ্যাকচুয়ালি আই এম রেজিং দ্য, এবং এই পয়েন্টগুলি আপনি কতটুকু বোর্ডে পার্সু করতে পারবেন। আর এটা ব্যাংকের প্রায়োগিক দুর্বলতা, এবং এগুলি কিন্তু আবার যদি আমরা র্যান্ডমের মাধ্যমে, র্যান্ডম সার্ভের মধ্যে বাংলাদেশ ব্যাংকও যদি দেখে অ্যাকচুয়ালি, যদি যে এই স্কোরিংটা কীভাবে করা হলো, কিন্তু আমার মনে হয় এই ধরনের দিকগুলির প্রতি আমাদের কেন্দ্রীয় ব্যাংকেরও ওভারসাইডের দুর্বলতা আছে, ব্যাংকগুলিরও আছে, বারা ইনভলভ। কারণ ব্যাংকগুলি বেশিরভাগ আবার কিন্তু যারা পুরো সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন, বেশিরভাগ আবার লিস্টেড কোম্পানি অ্যাকচুয়ালি। এদের কিন্তু আবার তদারকি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা রোল রয়েছে, এটা ডোন্ট ইগনোর দেম, কারণ দে আর লিস্টেড কোম্পানি। ব্যাংকস, এক একটা ব্যাংকের পাবলিক যেগুলি শেয়ার তারা আসছে, তারা পাবলিক ইকুইটি ওনারশিপ আছে, সেগুলি ডিভলিউশন হয়েছে শেয়ার। তো সুতরাং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা, এই রেগুলেটরি বডিগুলি একটা সিনক্রোনাইজেশন দরকার, কী করুন যাবেন। আর একটাই সময়ের কথা, আমরা সুইজারল্যান্ড ইজ অনলি ওয়ান প্লেস, মানি ক্যান ফ্লো। দেখেন, ফর ইন্ডিয়ান্স মরিশাস ওয়াজ ওয়ান্স আপন এ সান এ গুড, সুইডেন থেকে বেশি মরিশাসে, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে, আমি থাইল্যান্ডের কথা জানি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অন্যান্য। আমরা সুইডিশ ফিগার দিয়ে মোস্টাইজ কারেক্টলি পয়েন্টেড আউট, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটিস যেটা রিপোর্টটাতে, তারা কিন্তু এগুলি তাদেরও কতগুলি প্রেক্ষিতে, এবং তারা এক্সপ্লেনে করে আমরা এই বেসিসে এগুলি এসেছি। আপনি অ্যাজামশনগুলি কোশ্চেন করতে পারেন, কিন্তু অ্যাজামশনগুলি ইউনিফাইডভাবে তারা সবার জন্য প্রযোজ্য করে তারা ফিগারগুলি আসে। এম আই রাইট মোস্টাইজ ভাই? শুধু সেখানে ফিগারে দেখা যায় আমাদের থেকেই হচ্ছে। এখন অ্যাকচুয়ালি দুইটা জিনিস আমার কাছে আগে মনে হইতো এটা বর্ডারলেস, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে হিউম্যান স্কিল। কারণ হোয়াট এভার দ্য মেথড ইউ ট্রাই, ইউ উইল নট বি এবল টু কন্ট্রোল ইট। কিন্তু আমার মনে হয় যদি ইন্টারনাল এনভায়রনমেন্টটা, যদি ডোমেস্টিক এনভায়রনমেন্টটা যত বেশি আপনার এর টাকা রাখার, এটা বিনিয়োগ হোক অনুকূলে রাখতে পারবেন, তত বেশি যাওয়ার প্রবণতা কমবে। সেটা একটা দিক, এই সাইডটা কিন্তু ইগনোর করবেন না। ইন্ডিয়াতে কিন্তু একটা ট্যাক্স অ্যামনেস্টির না একটা দিয়ে 4 বছর আগে না 3 বছর আগে হিউজ টাকা কিন্তু এই ওভারসিজ থেকে বেরিয়ে, ইন্টারনালি কতটুকু হয়েছে সেটা ডিবেটেবল প্রশ্ন আছে ভারতবর্ষে। এখন ব্যাংকের টাকা পাচার ইস্যুটা আমি আবার আসি, আমি মোস্তাফিজ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। এটার মেজর হচ্ছে মিস প্রাইসিং। সেখানে আপনার এটা ওনারা অনেক আগ থেকে বলে যাচ্ছেন সিপিটি, যে আমাদের আন্ডার ইনভয়েসিং এটা হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে, এক্সপোর্টের ক্ষেত্রে, আর ওভার ইনভয়েসিং ইম্পোর্টের ক্ষেত্রে। এই আবার ট্রান্সফার প্রাইসিং, এখানে মাল্টিনেশনাল একটা রোল আছে, কিন্তু এটা ডোন্ট ইগনোর ইট অ্যাকচুয়ালি। মাল্টিনেশনাল হোক বা কোম্পানি, বড় কোম্পানি হলো, দেখেন মানিটা আপনি এগুলি যদি ঠিকভাবে করতে পারেন, বাংলাদেশ ব্যাংকের সাথে আবার এনবিআর সাথে ব্যাংকের, আজকাল তো ডিজিটাল এইজে আমরা বাস করি বলি, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি এবং বলবো স্বাভাবিকভাবে ডিজিটাল বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ ভেরি বিফিটিং থিং, কারণ আমরা টেকনোলজিকে এমব্রেস না করতে পারবো না, এবং টেকনোলজি আরও আগাচ্ছে আপনার অ্যাকচুয়ালি। কিন্তু এগুলির আমরা যদি প্রয়োগটা না করি, শুধু সেটা যদি কথার ভিতরে সীমাবদ্ধ রাখি, তাহলে তো ইট ডাজন্ট মেক এনি সেন্স। টেকনোলজি ইজ অ্যাভেলেবল টু, এগুলিকে কন্টেন্ট টোটালি এগুলি আপনি পারবেন না হয়তো বাদ দিতে, এগুলি আপনাকে লিমিটটা তার কমানো সম্ভবপর। আমরা এই এফোর্টটা দিচ্ছি, আমার প্রশ্নটা হচ্ছে এখানে। আচ্ছা, সেই প্রশ্নটা আমি করি, সেই এফোর্টটা আপনি যেটা বলছেন যে সরকার একটা ইউনিট করেছে এটা দেখভাল করার জন্য, সেটাকে আরেকটু স্ট্রেনথেন করা দরকার। অন্যান্য দেশের অভিজ্ঞতা কী? যেমনটা বলছেন যে ডিজিটালাইজ হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশেও তো সরকার স্লোগান হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, এবং সেক্ষেত্রে ডিজিটাল অনেক উদ্যোগও নেওয়া হয়েছে। তো অন্যান্য দেশের যে অভিজ্ঞতা, কারণ এমনি যে ইনভয়েস বাড়তি যে করার কথা বলা হচ্ছে, কিন্তু এখন গ্লোবাল ভিলেজে লন্ডনে কোন জিনিসের কি দাম, আমেরিকায় কোন জিনিসের কি দাম, একটা ঘড়ি আমি কত টাকা কোথায় দাম আমরা সবাই জানি। তো মানে একটা ঘড়ির উদাহরণ দিলাম, কিন্তু এটা কিভাবে এটা করা সম্ভব এখন? যদি এই যে সব সেক্টর, এনবিআর বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, অর্থ মন্ত্রণালয় বলেন,
বা যেগুলো সেক্টরের সাথে ইনভলভ, তারা যদি এটার সাথে না যুক্ত থাকে তাহলে কিভাবে সম্ভব? দেখুন, একটা খুব ভালো প্রসঙ্গ এসেছে, মজম ভাই কয়েকটি পয়েন্ট বলেছেন। আমাদের দেশে এটা খুব ভালো যে ডিজিটাইজেশনের দিকে আমরা যাচ্ছি এবং আমাদের অর্থনীতির বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এটা প্রয়োগ ঘটছে, এটা খুব ইতিবাচক। এবং আপনি যেসব ইনস্টিটিউশনগুলোর কথা বলেন, ওগুলোকে যদি সিঙ্গলি যদি আপনি ধরেন, এনবিআর বলি, সেন্ট্রাল ব্যাংক বলি, গভর্নমেন্টের বিভিন্ন যেসব কর্মকাণ্ডগুলি, এগুলো কিন্তু এখন ডিজিটাইজড হচ্ছে। আপনি এনবিআরে এখন ই-টিন থেকে শুরু করে অন্যান্য কিছু, সেন্ট্রাল ব্যাংক তো মোটামুটি রিয়াল টাইমে তারা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছেন। তো এখন যেটা হলো যে এইগুলোর মধ্যে এখন কানেকশন, এইটা হলো বড় একটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি যদি ইম্পোর্ট কে করছে সেটার সাথে যদি আপনি এনবিআর এর ডাটার সাথে যদি আপনি যদি ইনকাম ট্যাক্সের ডাটার সাথে যদি আপনি অন্যান্য যেসব তার যে খরচ, এগুলো যদি আপনি ডিজিটাল ইয়ের মধ্যে, ইন্ডিয়াতে একটা নাম্বার আছে, আপনি যাই করতে যাবেন ওই নাম্বারটা ব্যবহার করতে হবে, সুতরাং সবটা কিন্তু জেনে যাচ্ছে। সুতরাং আপনি যদি 100 কোটি টাকার ইম্পোর্ট করেন, তারপরে ইনকাম ট্যাক্স যখন দেবেন তখন আপনি যদি কিছুই না দেন, ওটা কিন্তু ধরা পড়বে। আপনি দেখেন, মাননীয় অর্থমন্ত্রীও বলেছিলেন যে আপনি 8 লাখ বোধহয় ওই যে ভ্যাট রেজিস্ট্রেশন আছে, মাত্র 32,000 ভ্যাট দেন। কিন্তু এগুলো অনলাইনে কিন্তু এখন কিন্তু আছে। কিন্তু এটার সাথে যদি আপনি যদি তার অন্যান্য যেসব কর্মকাণ্ড ওইটাকে যদি নিয়ে আসতে পারেন, এই ইন্টিগ্রেশনটা এখন আমাদের নেক্সট স্টেপ। এটা যদি করা যায় তাহলে কিন্তু সরকার এটা করছে কিনা, মাথায় আছে কিনা আপনার? আমার মনে হয়তো বিভিন্ন যেসব আমরা এখন অন্তত বক্তব্য যেগুলো দেখছি, সেটাতে একটা প্রয়াস আছে বলে মনে হয়। কিন্তু এগুলো আরও দ্রুত করা দরকার। ভ্যাট লাইন চালু হচ্ছিল যখন, তখনও এটাকে একটা ইন্টারনেট বেসড একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে সবগুলোকে নিয়ে আসার একটা প্রয়াস আমরা দেখছিলাম। যদিও এখন এটি স্থগিত হয়েছে, আমরা কিন্তু আশা করব যে এটা একটা প্রোগ্রেসিভ একটা ট্যাক্সেশন ছিল, তো আশা করবো যে সেটা রেট কি হবে না হবে সেটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক করা যেতে পারে। কিন্তু এটার যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা কিন্তু আমাদের ডিজিটাইজেশনের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারত এবং সেই দিকে যাচ্ছিল। তো আমি যেটা বলবো যে এই যে সমন্বয়টা, এই সমন্বয়টা করা, ট্রান্সফার প্রাইসিং সেল, এই যে মজম ভাই ঠিকই বলেছেন যে এটা কেবলমাত্র তো ট্রেড মিসপ্রাইসিং না, এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অনেক সময় দেখা যায় যে এটা করা হয় যে আর্মস লেংথ প্রাইস বলা হয়, যে 10 টাকাটা যদি আমি যদি 50 টাকা করি তাহলে কিন্তু আমি লাভ কম দেখাতে পারি, লাভ কম দেখালে ওইটার উপরে আমার ট্যাক্স কম হয়। এটার জন্য মূলত একটা ট্রান্সফার প্রাইসিং সেলের একটা মূল উদ্দেশ্য ছিল। তো এখন আমরা যেটা দেখছি যে এখানে যে আরও লোকবল জনবল বাড়ানো ভালো একটা উদ্যোগ। তারপর যে ডাটা আপনি বললেন যে আজকাল তো সবটা পাওয়া যায়, কিন্তু রিলায়েবল যেসব ডাটা সেটগুলি আছে গ্লোবালি, এগুলো কিন্তু এক্সপেন্সিভও কিন্তু। তো সেইটার ভিত্তিতে আপনাকে কথা বলতে হবে। জাস্ট ইন্টারনেটে হয়তো আমি হুক করে একটা ডাটা দেখলাম, সেটা হয়তো গ্রহণযোগ্য আদালতে পরে হবে না। তো এই অ্যাক্সেসগুলো কিন্তু তাদের দিতে হবে এবং তাদেরকে জনবল, অর্থবল, এগুলো বিশেষত আমি বলবো যে ট্রান্সফার প্রাইসিং সেল খুব একটা ভালো একটা উদ্যোগ ছিল এই সরকারেরই, এবং সেটা যদি এখন শক্তিশালী করা যায় তাহলে এগুলো অন্তত পক্ষে এটার প্রিভেন্টিভ না হোক কিউরেটিভ জায়গাটাতে তারা অনেক বড় ভূমিকা রাখতে পারতেন। আচ্ছা, আমরা মাঝে মাঝে আপনার কাছে একটু আসি। আপনি যেমন বলছিলেন যে শুরুর দিকে আপনারা দুজনেই বলেছেন যে সংসদে যেহেতু ঋণ খেলাপিদের নামটা উপস্থাপন করা হয়েছে, এর একটা ইতিবাচক দিক, কিন্তু এরপরে দেখার বিষয় যে কি উদ্যোগ নেওয়া হয়। মানে আপনার কি মনে হয় যে সরকার আর কি সেই সদিচ্ছা আছে কিনা? বিশেষ করে যখন বোর্ডের কথা আপনারা দুজন বলেছেন, বোর্ড যখন লোন দেওয়ার ক্ষেত্রে বোর্ডের একটা বড় ভূমিকা থাকে, বোর্ডের যোগ্যতা নিয়ে আপনি অনেক সময় প্রশ্ন আছে, আপনি এটা বলছিলেন যে রাজনৈতিক বিবেচনায় অনেক সময় বোর্ড গঠন হয়। বিশেষ করে যে বোর্ডে যে এখন যে মেয়াদ নিয়ে যে চেঞ্জটা করা হলো, যে এক মেয়াদে কয় মেয়াদ পরপর থাকতে পারবেন, এটা নিয়ে আপনারা যারা বিশেষজ্ঞ তারা অনেক গবেষণা বা অনেক বলার পরে এটা চেঞ্জ হলো, কিন্তু আবার সেই ব্যাংকের যারা মালিক, যারা টাকাওয়ালা, তাদের কাছে নথি স্বীকার করে তো আবার সেই ব্যাংকের সেই বোর্ডে চেঞ্জ করা হলো। নথি স্বীকারটা টেনিউরটার পিছনে অ্যাকচুয়ালি অরিজিনাল এখন ব্যাংকের স্পন্সর ডাইরেক্টরদের টেনিউর নিয়ে কথা বলা হচ্ছে, যেটা স্পন্সর ডাইরেক্টরে কিন্তু একটা আইনগত আছে, এখন 2% শেয়ার আপনাকে থাকতে হবে, এটা মাস্ট আপনাকে। এখন স্পন্সর ডাইরেক্টর ভিতরে উনি না হলে ওনার পরবর্তী জেনারেশন আর কেউ রিপ্লেস করবে, শেয়ারডারে ডাইলিউটেড হয়ে যায়। এখানে মেয়াদটা 2 বছর না 3 বছর হবে, এই ইস্যুটা আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েদার দ্য বোর্ড ইজ রান ট্রান্সপারেন্টলি, ভ্যাস্টেড ইন্টারেস্টের ভিতরে ফর্ম হয়েছে কিনা, এগুলি কিন্তু আপনার এক্সপেক্ট হচ্ছে ওভারঅল গভর্নেন্স অ্যাসপেক্টে আপনার।
আপনার ইস্যু হচ্ছে বাংলাদেশ সংসদে এটা উঠছে, এটা ট্রান্সপারেন্সি হচ্ছে, এটার ফলো হবে কিনা। দেখেন, আমার কাছে কোনো ক্রিস্টাল বল নাই, আমি আই ক্যানট ফোরকাস্ট দ্যাট, কিন্তু এটা আমার মনে হয় অবস্থার তাগিদেই আপনাকে করতে হবে। কারণ যেভাবে আপনি যাচ্ছে, এটাকে এক জায়গাতে রশি টানতে হবে আপনাকে। দেখেন, আমাদের দেশে আমরা শুনি মার্জার অ্যাকুইজিশন লটা কোথায়, যে দেয়ার শুড বি ক্লিয়ার মার্জার অ্যাকুইজিশন ল। সমস্ত যে আপনি ডিসএগ্রি করবেন না, আমার মনে হয় দরকার এটা। আপনার যদি যে ব্যাংকগুলি উইক পার, তাদের দি শুড বি মার্জার হওয়া উচিত। মার্জার অ্যাকুইজিশন ল তো আমাদের লিগেল ফ্রেমওয়ার্ক তো আমাদের দুর্বল। এখন এই সিচুয়েশনটা এই জন্য চলতে পারে না। মোস্তাফিজ বললেন 10%, এখন 10% উনি অ্যাভারেজ ফিগার বললেন। এটা হয়তো এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এটা হয়তো অনেকে বলেন যে 22%, অনেকে 29% প্রাইভেট। এখন হোয়েদার দিস 10% অ্যাভারেজ ফিগার ইস, এটা ফ্যাকচুয়াল কিনা এটাও কিন্তু দেখতে হবে, কারণ ব্যাংকে অনেকগুলো উইন্ডো ড্রেসিং হয় আমি জানি। মেনলি রিস্যুডিংটা হয়, দেখবেন ব্যাংক লোন রিস্যুডের বছরের শেষ দিকে যায়, দেখবেন রিস্যুডের প্রচুর পরিমাণে ইস্যুড হয়, কারণ আপনার রিস্যুড না করলে ওটা ক্লাসিফাইড লোন হয়ে একদম যাবে। শেষ পর্যায়ে চলে আসছে। তো আপনাকে মেন জিনিস হচ্ছে আপনার এইগুলি করার জন্য আপনার অ্যাকচুয়ালি উইল থাকতে হবে। উইল যদি না থাকে তাহলে ওই ট্রান্সলেট করতে পারবেন না। মানে সেটা একই প্রশ্ন আপনার কাছে, যে সংসদে তোলা হলো, আমরা পরবর্তী পদক্ষেপগুলো আমরা সঠিক পদক্ষেপ দেখবো কিনা, একদম শেষ এক বাক্যে বলতে হবে। এক বাক্যে যেটা আমি বলবো যে ট্রান্সপারেন্সি হয়েছে, এখন অ্যাকাউন্টেবিলিটি এনফোর্স করে। আমরা সেটা প্রত্যাশা করি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনাদের মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই সময় এই অনুষ্ঠান। আপনারা যদি আবারও দেখতে চান, আমাদের অনলাইনে দেখতে পারবেন ntvbd.com এই ঠিকানায়। আপনারা সবাই ভালো থাকবেন। আর্থিক সেক্টরে আমরা সরকারের খুবই ভালো নজরদারি দেখতে চাই, যাতে আমাদের টাকা বিদেশে না যায়, এবং দেশের টাকা যারা নিচ্ছেন বাণিজ্য বা অর্থনীতির ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে, সেক্ষেত্রেও যাতে তারা ঠিকমতো করতে পারে। মানে টাকা তো আলটিমেটলি আমাদের টাকাই, সেই টাকা যাতে অপব্যবহার না হয়। আপনারা সবাই ভালো থাকবেন।